হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ঠিক যেমনটা কথা দিয়েছিলাম, প্রত্যেকদিন নিয়ে চলে এসেছি আবারও তোমাদের জন্য একটা ইকোনমিক্সের নতুন চ্যাপ্টার। যে চ্যাপ্টারটা হলো মানি অ্যান্ড ব্যাংকিং। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই যদি প্রিভিয়াস ইয়ার লক্ষ্য করে থাকো, তাহলে দেখতে পারবে এই মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটা আমাদের ইকোনমিক্সের মধ্যে সব থেকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে প্রিভিয়াস ইয়ারে প্রচুর প্রচুর কোশ্চেন আছে। নট ইভেন ডাব্লিউবিসিএস, যারা এসএসসি দিচ্ছ, যারা ব্যাংকিং এর জন্য পড়ছো, যারা ইউপিএসসি দিচ্ছ, যারা অন্যান্য কোনো এক্সাম দিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য ইকোনমিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে মানি অ্যান্ড ব্যাংকিং। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের নতুন একটা কনসেপ্ট, মানি অ্যান্ড ব্যাংকিং। এই চ্যাপ্টারে আমরা কি দেখবো? প্রথমে দেখবো হচ্ছে মানি। মানি রিলেটেড কি দেখবো? মানি সাপ্লাই অ্যান্ড মনিটারি পলিসি। মানি সাপ্লাই আমাদের জানতে গেলে জানতে হবে হোয়াট ইজ মানি, মানি টাইপ। তারপর এগুলো জানার পর আমরা কি কি দেখবো? এনডিটিএল কি, কাসা কি, কাসা মিন্স কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট, এফডি কি, অ্যান্ড মানি সাপ্লাই কি। চলো তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। তাহলে এত কিছু করা তো আমাদের টাকার জন্যেই, কিন্তু এই টাকাটা এলো কোথা থেকে? আমরা যদি লক্ষ্য করে থাকি, তাহলে অনেক বছর আগে, অনেক অনেক বছর আগে আমাদের মধ্যে একটা বিনিময় প্রথা কাজ করত, বার্টার সিস্টেম। মানে আমরা কিছু জিনিস যখন কেনা বেচা করতাম, তখন কিন্তু টাকা দিয়ে কেনা বেচা করতাম না, তখন ছিল হচ্ছে বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমটা কি? বার্টার সিস্টেমটা হচ্ছে, যারা জানো না তাদের জন্য বলছি, বার্টার সিস্টেমটা হলো বিনিময় প্রথা। যেমন ধরো, আমার কাছে একটা বিস্কুট আছে, আর একজনের কাছে একটা পাউরুটি আছে। যার কাছে পাউরুটি আছে তার লাগবে বিস্কুট, আর আমার লাগবে পাউরুটি। তাহলে এই পাউরুটিটা আমাকে দিয়ে দেবে, আর এই বিস্কুটটা আমি ওনাকে দিয়ে দেবো। এইভাবে যে প্রথাটা চলে আসছে, সেই প্রথাটাকে বলে হচ্ছে বিনিময় প্রথা, বার্টার সিস্টেম। এইভাবেই আমরা একে অপরের সাথে জিনিস দেওয়া নেওয়া করে আমরা জীবিকা নির্বাহন করতাম। কিন্তু আস্তে আস্তে এই জিনিসটার প্রতি অনেক কমপ্লেক্সন বাড়ে, এই জিনিসটা ব্যবহার কমতে থাকে। কারণ এই বাটার সিস্টেম তখনই হবে যখন আমাদের মধ্যে ডবল কোয়ান্টিডেন্ট অফ ওয়ান্টটা থাকবে। ডবল কোয়ান্টিডেন্ট অফ ওয়ান্ট যদি না থাকে, তখন কিন্তু আমরা এই জিনিসটা চালাতে পারবো না। ডবল কোয়ান্টিডেন্ট অফ ওয়ান্ট কি? আমার কাছে বিস্কুট আছে, একজনের কাছে পাউরুটি আছে। আমার এই পাউরুটিটা লাগবে, আর এই পাউরুটি যার কাছে আছে তার বিস্কুটটা লাগবে। তখনই হবে পার্সন এ, পার্সন বি, পার্সন এ অ্যান্ড পার্সন বি এর যখনই বন্ড, ওয়ান দুটো একে অপরের সাথে মিলবে, তখনই এই প্রথাটা, এই পুরো বিনিময় প্রথাটা কমপ্লিট হবে। আদারওয়াইজ কমপ্লিট হবে না। তাহলে ধরো আমার কাছে বিস্কুট আছে, এনার কাছে আছে হচ্ছে পাউরুটি, কিন্তু আমার লাগবে হচ্ছে জল। তাহলে কি আমি এনার থেকে জিনিসটা পাবো? পাবো না। তখন আমাকে আবার অন্য জনের কাছে যেতে হবে বা খুঁজতে হবে। ধরো আমি একজনের কাছে জল পেয়ে গেলাম, কিন্তু যার কাছে জল রয়েছে তার হয়তো বিস্কুট লাগবে না, তার লাগবে আবার পাউরুটি, বা তার লাগবে হচ্ছে আলু। সেক্ষেত্রে কি হবে? আমাদেরকে অনেক মাল্টিপল পার্সনের কাছে ঘুরতে হবে, ঘুরে ঘুরে জিনিসগুলোকে দেখতে হবে, তবে কি আমাদের ওয়ান্টটা ফুলফিল হবে। এই কারণটাকে অ্যাভয়েড করার জন্য, এত হ্যাসেলকে অ্যাভয়েড করার জন্য আস্তে আস্তে সমাজ ইভলভ হতে 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 মানিতে এসছে। ঠিক আছে? তাহলে এখন মানি কি? মানি হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যেটার দ্বারা আমরা কোনো কিছু বিনিময় করি। মানি সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে প্রথমে দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে ফিয়াট মানি কি, এক হচ্ছে লিগ্যাল মানি কি। ফিয়াট মানি কোনগুলোকে বলবো? ফিয়াট মানি আমরা সেগুলোকেই বলবো যেগুলোকে গভর্নমেন্ট ব্যাকড করে, গভর্নমেন্ট গ্যারেন্টি দেয় সেগুলোর ওপরে। মানে গভর্নমেন্ট সেটাকে প্রস্তুতি দেয় যে না, এটা আমাদের দ্বারা প্রাপ্ত, মানে এটা, এর পেছনে আমরা আছি, সাপোর্টে আমরা আছি। সেরকম জিনিসকে আমরা ফিয়াট মানি বলতে পারি। যেমন ধরো, তোমার 2000 টাকার নোট যখন ছিল, ফিয়াট মানি ছিল।
কেন 2000 টাকার নোটটা বললাম? কারণ 2000 টাকার নোট কিন্তু এখন নেই, বন্ধ হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। তাহলে এখন যদি আমাকে কেউ 2000 টাকার নোট এনে বলে যে "এ নাও 2000 টাকার নোট, তুমি আমার চারটে 500 টাকা দাও", তাহলে কি আমি তার থেকে 2000 টাকার নোটটা নেব? না, নেব না। তাকে ফেরত দিয়ে দেবো। বলবো যে 2000 টাকার নোটটা বন্ধ হয়ে গেছে, এখন আর চলবে না। সেই জন্যেই এটাকে বলা হচ্ছে ফিয়াট মানি। কিন্তু যখন 2000 টাকার নোটটা চলতো তখন কে বার করেছিল? গভর্নমেন্টই বার করেছিল, ব্যাকড বাই গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে এখন যে নোটটা চলছে 500 টাকা, 200 টাকা, 100 টাকা, সেইটাকে কি বলে? সেইটাকে বলা হচ্ছে লিগাল মানি, যেটা কম্পালশন আছে, যেটা কম্পালসারি টু অ্যাকসেপ্ট ইন অল অ্যাসপেক্ট। তুমি যে কোনো দোকানে যাও তোমাকে নিতেই হবে, যে কোনো বাজারে যাও তোমাকে নিতেই হবে। কেউ বলতে পারবে না যে 200 টাকার নোটটা আমি নেব না, বা 100 টাকার নোটটা আমি নেব না, আমাকে পুরোনো 500 টাকার নোট দাও, বা পুরোনো 2000 টাকার নোট দাও। কেউ যদি কাউকে 100 টাকার নোট 10টা দেয় তাকে সেটা নিতেই হবে। সেখানে একটা কম্পালশন আছে, কম্পালসারি টু অ্যাকসেপ্ট, এটা সবাই মনে রাখবে। লিগ্যাল মানি যেটাই, যেটা হচ্ছে কম্পালসারি টু অ্যাকসেপ্ট। আর আমাদের এখানে কি কি জানতে হবে? ধরো এই যে লিগ্যাল মানি, এই আন্ডারে কি কি পড়ছে? লিগ্যাল মানির আন্ডারে ধরো নোটস পড়ছে, নোটস বাই আরবিআই। ঠিক আছে, নোটস কে ছাপে? আরবিআই ছাপে। আমাদের যে কয়েন্স আছে, কয়েন্স কে ছাপে? কয়েন্সও কি আরবিআই ছাপে? না, কয়েন্স ছাপে হচ্ছে গভর্নমেন্ট, কয়েন্স বাই গভর্নমেন্ট। আর 1 টাকার নোট কে ছাপে? 1 টাকার নোট ছাপে হচ্ছে মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ ফিনান্স। ঠিক আছে, এই যে আরবিআই যে অন্যান্য নোটস গুলো ছাপছে, এই নোটস গুলো ছাপার জন্য যে অ্যাক্ট আরবিআই কে দেওয়া হয়েছে, এই অ্যাক্টটা হলো আরবিআই অ্যাক্ট 1934। এই অ্যাক্ট দ্বারা আরবিআই বিভিন্ন জিনিস ছাপতে পারে। কয়েন্স যারা তৈরি করে, কয়েন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করছে, কয়েন্সের জন্য একটা অ্যাক্ট দিয়ে কয়েন্স তৈরি হচ্ছে। ঠিক তেমনি 1 টাকার নোট মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে করা হচ্ছে। এরকম ভাবে বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমাদেরকে মানি অ্যান্ড মানি সাপ্লাই দেখতে গেলে সব থেকে আগে যেটা জানতে হলো, তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম মানি কি, মানির টাইপ কি কি ধরনের, ফিয়াট মানি কোনটা, লিগ্যাল মানি কোনটা, নোটস কে করছে? আরবিআই। কয়েন্স কে করছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 1 টাকার নোটস কে করছে? মিনিস্ট্রি অফ ফিনান্স। এরপর আরো তিন ধরনের জিনিস আছে। আমরা সচরাচর এই টাকা রিলেটেড, ব্যাংক রিলেটেড যে জিনিসগুলো শুনে থাকি, তার মধ্যে একটা খুব কমন জিনিস শুনে থাকি, ডিম্যান্ড ড্রাফট, চেক। এবার ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার একটা স্টুডেন্ট আমাকে একটা 1000 টাকার, আমার যেটা মান্থলি ফিস, সেটা এসে আমাকে কেউ চেক দিল। তাহলে কি আমি এটা নেব, চেকটা? আমি চেকটা নিতেও পারি, চেকটা নাও নিতে পারি। যদি চেকটা নিই তাও আমার ইচ্ছা, যদি না নিই তাও আমার ইচ্ছা। দ্যাট মিন্স এখানে কোথাও কম্পালশন নেই যে আমাকে চেকটা নিতেই হবে। তার মানে এটা কি লিগাল টেন্ডার? না, এটা লিগাল টেন্ডার নয়। তাহলে কি এটা ফিয়াট মানি? ইয়েস, দিস ইজ ফিয়াট মানি। কারণ চেক তো গভর্নমেন্ট থেকেই দিচ্ছে, ব্যাংক তো গভর্নমেন্ট থেকে চেকটা ইস্যু করছে। বাট আমি কিন্তু এই জিনিসটাকে নিচ্ছি না। আমরা এটাকে অপশনাল মানি বলতে পারি, ফিডুসিয়ারি মানি বলতে পারি, বা আমরা এটাকে তোমার ফিয়াট মানিও বলতে পারি। আর এক ধরনের মানি আমরা দেখি, সেটা হচ্ছে যে প্লাস্টিক মানি। প্লাস্টিক মানি জেনারেলি কোনগুলো? যেগুলো মেড আপ অফ প্লাস্টিক, লাইক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এক্সেট্রা। ঠিক আছে, আর আমরা যেটা দেখি সেটা হচ্ছে কয়েন। দেখবে আগেকার দিনে অনেক মোটা মোটা 2 টাকার কয়েন ছিল। একটা ঘটনা আছে যে আমাদের পার্শ্ববর্তী দেশেতে সেই 2 টাকার কয়েনগুলোকে গলিয়ে ব্লেড তৈরি করা হতো। একটা 2 টাকার কয়েন গলিয়ে 5টা ব্লেড তৈরি হতো। দ্যাট মিন্স তাহলে আমি একটা 2 টাকার কয়েন গলিয়ে 5টা যদি ব্লেড তৈরি করি, তাহলে সেই 5টা ব্লেড বিক্রি করে ক টাকা পাবো? 5 টাকা পাবো। তাহলে একটা কয়েনের, 2 টাকার কয়েনের মূল্য যদি 2 টাকা হয়,
তাহলে একটা ব্লেডের মূল্য যদি 1 টাকা হয়, 5টা তৈরি করলে তাহলে এর মূল্যটা কত হচ্ছে? 5 টাকা। তাহলে যে কয়েনটার ভ্যালু, তার থেকে তো এর দাম বেশি। দ্যাট মিনস আমাদের কয়েনের যে ইন্ট্রিনসিক ভ্যালু, সেই ইন্ট্রিনসিক ভ্যালুটা যখন গলানো হচ্ছে অনেকটা বেড়ে যাচ্ছে। তার মানে একটা 2 টাকার কয়েনের মূল্য থেকে গলানোর পর যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। যার জন্য গভর্নমেন্ট থেকে আগেকার দিনের কয়েনগুলোকে ব্যান্ড করে দিয়ে আস্তে আস্তে চেঞ্জ করে দিয়ে নতুন ধরনের কয়েন তৈরি করা হলো। যেমন যদি আমি একটা সাপোজ এক্সাম্পল হিসেবে বলছি, 10 টাকা দিয়ে একটা যদি আমি সোনার কয়েন কোথা থেকে কিনে আনি, তাহলে কি একটা সোনার কয়েনের সোনাটার মূল্য কি 10 টাকা? এর ইন্ট্রিনসিক ভ্যালু, সোনার যে ভ্যালু সেটা কিন্তু অনেক বেশি। হয়তো সাপোজ বলছি 500 টাকা, কিন্তু আমি এই কয়েনটা হয়তো কোনো চোরা মার্কেট থেকে বা চোরা বাজারি করে কেউ নিয়ে এসছে, তার থেকে আমি হয়তো না জেনে কিনে নিয়ে চলে এসেছি, 10 টাকায় কিনে চলে এসেছি। তাহলে কি ওর ইন্ট্রিনসিক ভ্যালু 10? না, ওর ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু অনেক বেশি, 500। সেই ক্ষেত্রে মেটালটার ভ্যালুটা অনেকটা বেশি, তার ইন্ট্রিনসিক ভ্যালু অনেক বেশি। ঠিক আছে? আর একটা জিনিস দেখবো আমরা, কারেন্সি নোট। কারেন্সি নোট কি? কারেন্সি নোটও ঠিক যেরকম ভাবে আমরা দেখলাম যে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকার যে নোটগুলো আছে, এই সমস্ত নোটগুলোকে বলা হয় হচ্ছে কারেন্সি নোট। এই কারেন্সি নোটগুলো কে তৈরি করে? আরবিআই তৈরি করে। কে তৈরি করতে বলছে যে আমার একটা 5 টাকার নোট চাই, আমার একটা 50 টাকার নোট চাই, আমার একটা 1000 টাকার নোট চাই, বা 1000 টাকার নোটটা বন্ধ করে আমার একটা দুটো 500 টাকার নোট চাই? এটা বলছে কিন্তু গভর্নমেন্ট। গভর্নমেন্ট আরবিআই কে বলছে, আরবিআই ইস্যু করছে। সাপোর্ট কে করছে? সাপোর্ট করছে হচ্ছে গভর্নমেন্ট। মানে যখন আমাদের পুরনো 500 টাকার নোটটা বন্ধ হয়ে গেল, তখন কে বন্ধ করলো? সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করলো ওটাকে। নিয়ে কি করলো? নতুন 500 টাকার নোট নিয়ে এলো। আবার যখন 2000 টাকার নোটটা বন্ধ হয়ে গেল, কে বন্ধ করলো? সেন্ট্রাল গভর্নমেন্ট। দিয়ে কি করলো? 200 টাকা, তার একটা 100 টাকা, নতুন 100 টাকা নিয়ে এলো। তাহলে কেন নিয়ে এলো? কিসের জন্য নিয়ে এলো বা কিভাবে নিয়ে এলো? আমাদের মনে কোশ্চেন হয়েছিল। চলো জেনে নিই। এই যে আরবিআই কে বলছে যে আরবিআই তুমি 500 টাকার নোটটা বন্ধ করে নতুন 500 টাকার নোট আরো 100টা মার্কেটে নিয়ে এসো। তখন আরবিআই যে নতুন 500 টাকার নোটটা আনবে, তাহলে আরবিআই কে তো প্রিন্ট করতে হবে। আরবিআই যদি প্রিন্ট করে, তো আরবিআই কিসের রেসপেক্টে প্রিন্ট করবে? আমি বললাম মুখের কথায় কি আরবিআই প্রিন্ট করে দেবে? না, মুখের কথায় আরবিআই প্রিন্ট করে দেবে না। গভর্নমেন্টকে আরবিআই এর কাছে এমআরএস রাখতে হয়। এমআরএস কি? মিনিমাম রিজার্ভ সিস্টেম। মিনিমাম রিজার্ভ সিস্টেম কি? গভর্নমেন্টকে অ্যাজ এ সিকিউরিটি ডিপোজিট কিছু একটা আরবিআই এর কাছে রাখতে হয়। সেই কিছু একটা কি? যে কোনো গভর্নমেন্ট সিকিউরিটিজ অথবা গোল্ড। গভর্নমেন্ট যখনই আরবিআই এর কাছে জিসেক, গভর্নমেন্ট সিকিউরিটিজ অথবা গোল্ড রাখবে, তখনই আরবিআই গিয়ে গভর্নমেন্টের কথা শুনে নতুন কিছু মার্কেটে নিয়ে আসবে, বা কোনো নোট ছাপবে, বা কিছু করবে, বা কারেন্সি ফ্লো বাড়াবে, কারেন্সি ফ্লো কমাবে, সেইগুলো করবে। মানে যতবার আরবিআই কে প্রিন্ট করতে হবে, ততবার গভর্নমেন্টকে কিছু না কিছু রাখতে হবে। দেন অনলি আরবিআই প্রিন্ট করবে। আর যখনই প্রিন্ট করতে চাইবে, তখনই যে ডিনোমিনেশনে প্রিন্ট করবে, মানে 100 টাকা, 500 টাকা, 75, হতে পারে 75 টাকার নোট বার করলো। এই যে 75 টাকার নোটটা বার করবে, কার কথাতে বার করবে? কথাতে বার করবে হচ্ছে গভর্নমেন্টের। মানে ডিনোমিনেশন অফ দ্য নোটস অ্যান্ড দ্য কারেন্সি ইজ ডিসাইডেড বাই অ্যাবসলিউটলি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে আরবিআই এর কোনো হাত থাকে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। এটা কারেন্সিটা, ডিনোমিনেশনটা কে ডিসাইড করে? গভর্নমেন্ট ডিসাইড করে। এটা কিন্তু আমি আবারও বলছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। তাহলে আরবিআই ডিসাইড করলো কি ছাপা হবে, না ছাপা হবে, কি হবে না হবে। এই যে ব্যাংক বা আরবিআই এইগুলো ডিসাইড করছে, টাকা আসছে, টাকা যাচ্ছে, এই যে এত প্রথম থেকে মানি সাপ্লাই, ফিয়াট মানি, কারেন্সি, এগুলো দেখছি,
এইগুলো দেখে এত টাকা কে হ্যান্ডেল করছে? হ্যান্ডেল করছে ব্যাংক। ব্যাংক কি করে হ্যান্ডেল করছে এবার আমরা চলো দেখে নিই। ব্যাংক যখনই হ্যান্ডেল করে, ব্যাংক কিছু ফরমেশনে হ্যান্ডেল করে। মানে ব্যাংকের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ব্যাংকের কিছু ওয়ে আছে হ্যান্ডেল করার। তার মধ্যে যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়েটা পড়ে, দ্যাট ইজ কল এনডিটিএল, নেট ডিমান্ড টাইম লায়াবিলিটিস। আমি তোমাদেরকে আর একটা জিনিস শেখাচ্ছি, যেটা তোমরা যতদিন কম্পিটিটিভ এক্সাম দেবে ততদিন তোমাদের এটা কাজে লাগবে। সেটা হচ্ছে ওয়ার্ড ব্রেকডাউন। যখনই কোনো কিছুর মানে বুঝতে পারবে না, না, তখন তোমরা সেই শব্দটাকে ভেঙে নেবে। ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দর মানে আলাদা করে বিশ্লেষণ করবে। দেখবে গোটা জিনিসটা তোমরা মানে বুঝতে পেরে গেছো, তার ডেফিনেশনটা বুঝতে পেরে গেছো। তোমাদেরকে যদি হঠাৎ করে বলা হয় নেট ডিমান্ড টাইম লায়াবিলিটিস কি, তোমরা বলতে পারবে না। কিন্তু যদি এটাকে ওয়ার্ড ব্রেকডাউন করি, তাহলে বলতে পারবে। দেখো, নেট, নেট মিন্স যখন আমরা গ্রস থেকে কিছু একটা বাদ দিচ্ছি, দ্যাট ইজ কল্ড নেট। ডিম্যান্ড মানে যেটা আমাদের চাহিদার মধ্যে পড়ে, বা যেটা আমরা চাইছি, ডিম্যান্ড করছি। টাইম মানে যেটা সময়ের সাথে রিলেটেড, ঠিক আছে। লায়াবিলিটিস মানে যেটা আমাদের কাছে লায়াবিলিটি হয়ে রয়েছে, ঠিক আছে। তাহলে নেট ডিম্যান্ড টাইম লায়াবিলিটিস। চলো এবার তাহলে দেখে নিই। ব্যাংকের কাছে লায়াবিলিটিস দু ধরনের হয়, ঠিক আছে। এবার তাহলে যদি বুঝতে হয় যে লায়াবিলিটিসটা কি ব্যাংকের কাছে, সাপোজ আমি ব্যাংকে 1,000 টাকা রেখেছি, এটা আমার ব্যাংক, ঠিক আছে। ব্যাংক আমার 1,000 টাকাটা নিয়ে ব্যাংক কি করবে? ব্যাংক আমাকে একটা ইন্টারেস্ট দেবে, 1 টাকা 2 টাকা কিছু একটা দেবে। এই যে 1,000 টাকাটা ব্যাংকের কাছে রাখলাম, ব্যাংকের কি দায়িত্বটা বাড়লো না কমলো? ব্যাংকের দায়িত্বটা বাড়লো। কেন বাড়লো? আমার এই 1,000 টাকাটাকে ব্যাংককে সেফ রাখতে হবে। আমার কাছে থাকলে খরচা হয়ে যেতে পারতো, চুরি হয়ে যেতে পারতো, কেউ নিয়ে নিতে পারতো, আমি হারিয়ে ফেলতে পারতাম, কোনো কিছু হতো। ব্যাংকে রাখলে না খরচা হবে, না হারিয়ে যাবে, না চুরি হবে, না কোনো কেউ নিয়ে নেবে। তাহলে এই সমস্ত যে দায়িত্বটা আছে আমি আমার ব্যাংকের ঘাড়ে চাপিয়ে দিলাম। ব্যাংক কি করলো? ব্যাংক দায়িত্বটা নিল, প্লাস আমাকে আবার কিছু ইন্টারেস্টও পে করলো, 1 টাকা 2 টাকা। তাহলে ব্যাংকের লায়াবিলিটিটা বেড়ে গেল আমার টাকাটা নেওয়ার সাথে সাথে, ঠিক আছে। তাহলে এই যে লায়াবিলিটিস ব্যাংকের কাছে, এটাকে চলো আমরা দেখে নিই। এই লায়াবিলিটিসটাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিমান্ড লায়াবিলিটিস, একটা হচ্ছে টাইম লায়াবিলিটিস। ডিমান্ড লায়াবিলিটিস কোনটা? যেটা ডিমান্ডের সঙ্গে চেঞ্জ হচ্ছে। টাইম লায়াবিলিটিস কোনটা? যেটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। ডিমান্ড লায়াবিলিটিস এর মধ্যে পড়ে হচ্ছে কাসা, কারেন্ট অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট। আর টাইম লায়াবিলিটিস এর মধ্যে পড়ে হচ্ছে এফডি, ঠিক আছে। এই যে আমি সেম জিনিসটা এখানে দেখো, তোমাদেরকে একটু আগেই বোঝালাম হোয়াট ইজ লাইবিলিটি। ব্যাংক যেটা ডিমান্ড লাইবিলিটিস, টাইম লাইবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট কি আর সেভিংস অ্যাকাউন্ট কি? আশা করছি আমরা সবাই জানি কারেন্ট অ্যাকাউন্ট কি, সেভিংস অ্যাকাউন্ট কি। কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যেটাতে আমরা কোনো টাকা পয়সা রেখে কোনো কিছু ইন্টারেস্ট পাই না। আর যেটাতে সেভিংস অ্যাকাউন্ট, সেটা যেটাতে আমরা কিছু টাকা পয়সা রেখে কিছু ইন্টারেস্ট পাই। আমরা এফডিতে টাকা রেখেও কিছু ইন্টারেস্ট পাই। তাহলে এখন তোমরা আমাকে বলো, কারেন্ট অ্যাকাউন্ট আর এফডির মধ্যে কোনটায় বেশি ইন্টারেস্ট পাই? আমাকে কমেন্টে লিখে জানাও। এবং আমাকে এটাও বলো যে আমরা এফডিতে বেশি ইন্টারেস্ট পাই, বা সেভিংস অ্যাকাউন্টে বেশি ইন্টারেস্ট পাই, বা কারেন্ট অ্যাকাউন্টে কম ইন্টারেস্ট পাই, বা সেভিংস অ্যাকাউন্টে কম ইন্টারেস্ট পাই, কিন্তু কেন পাই? যদি এটায় কম পাই এটায় বেশি পাই, কেন পাই? যদি এটায় কম পাই এটায় বেশি পাই, কেন পাই? এটা একটু আমাকে তোমরা কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। এই যে এই টাকাগুলো ব্যাংকে ঢুকলো, ব্যাংকে ঢোকার পর কি হবে? ব্যাংক কি নিয়ে বসে থাকবে? টাকাগুলোকে ফ্লো হবে, মানিটা বিভিন্ন জায়গায় সাপ্লাই হবে। সেই জিনিসটাকে বলা হচ্ছে মানি সাপ্লাই। মানি সাপ্লাইয়ের উপর নির্ভর করে বিভিন্ন রকম জিনিস হয়। আমাদের পুরো যে এন্টায়ার ইকোনমিকটা চলছে, আমাদের যে নিত্যদিন যে জীবনটা চলছে, এই সাপ্লাইয়ের উপর নির্ভর করে চলছে। আমাদের কাছে হাতে টাকা আসছে, আমরা খরচা করছি, আবার টাকা ইনকাম করছি, টাকা জমা দিচ্ছি। এটা একটা সার্কুলার মোশনে চলে যাচ্ছে।
তাহলে মানি সাপ্লাই যখন আমরা দেখব, মানি সাপ্লাই জানতে গেলে আমাদেরকে জানতে হবে টোটাল মানিটা কি। টোটাল মানি হচ্ছে কি? টোটাল মানি হচ্ছে আমরা পাবলিকের কাছে যে মানিটা আছে, যে মানিটা আরবিআই এর কাছে আছে, যে মানিটা গভর্নমেন্টের কাছে আছে, মূলত এই তিন ধরনের মানি কে নিয়ে গড়ে উঠেছে টোটাল মানি। এই তিন ধরনের মানির মধ্যে আমরা যেটা মানি সাপ্লাইয়ের মধ্যে যায়, সেটা কিন্তু একমাত্র পাবলিকের মানিটাই যায় মানি সাপ্লাইয়ের মধ্যে। আরবিআই আর গভর্নমেন্টের কিন্তু মানি সাপ্লাইয়ের মধ্যে যায় না। এই যে এন্টায়ার সিস্টেমটা রান করছে, টাকা জমা দেওয়া, টাকা তোলা, টাকা ফেলা, টাকা উইথড্র, খরচা, এই ওই সেই, শুধুমাত্র পাবলিকের মানির ওপর নির্ভর করেই কিন্তু এটা হচ্ছে। সেখানে আরবিআই বা গভর্নমেন্টের জিনিসটা আসছে না। যখন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে টোটাল মানির মধ্যে কি কি ইনক্লুড হচ্ছে, তখন বলবে পাবলিক, আরবিআই অ্যান্ড গভর্নমেন্ট। যদি বলা হয় যে মানি সাপ্লাইয়ের মধ্যে কি কি ইনক্লুড হচ্ছে, তাহলে বলবে হচ্ছে শুধুমাত্র পাবলিকের মানি। কেন পাবলিকের মানি? কেন পাবলিকের মানি? সাপোজ আমার কাছে টাকা আছে, আমি 100 টাকা, হয়তো আমি 5,000 টাকা ইনকাম করছি মাস গেলে, আমি 5,000 টাকার মধ্যে 3,000 টাকা খরচা করছি, 2,000 টাকা আমার হাতে থাকছে। 2,000 টাকা হাতে থাকছে, 2,000 টাকার মধ্যে আমি 1,000 টাকা কাউকে ধার দিচ্ছি, সে আমাকে পরের মাসে আবার 1,010 টাকা ফেরত দিচ্ছে বা 1,000 টাকা ফেরত দিচ্ছে। আর যে 1,000 টাকা পড়ে থাকছে, সেই 1,000 টাকাটা আমি গিয়ে ব্যাংকে জমা করছি। ব্যাংক কি করছে? ব্যাংক সেই টাকাটাকে নিয়ে আবার কাউকে ধার দিচ্ছে, সেখান থেকে আবার সে কিছুটা ইন্টারেস্ট পে করছে। এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে যখন ব্যাংকিং করবো তখন দেখবো আমরা সার্কুলেশন অফ মানি, ফ্লো অফ মানি, ওরকম ভাবে মানি আস্তে আস্তে ঘুরছে। তার মানে কি হলো, মূলত কি আমার টাকাটাই তো ঘুরছে, ওখানে তো আর এক্সট্রা করে কোনো কিছু টাকা আসছে না। আমি যে টাকাটা রাখছি, আমি যে টাকাটা খরচা করছি, সেই টাকাটাই ব্যাংকে যাচ্ছে, সেই টাকাটাই প্রজেক্টে যাচ্ছে, সেই টাকাটাই আবার ব্যাংক গভর্নমেন্টকে ধার দিচ্ছে, গভর্নমেন্ট ব্যাংকের থেকে নিচ্ছে। এরকম ভাবে আস্তে 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 চলতে থাকছে। এই যে আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, আলটিমেটলি দিচ্ছেটা কারা? আমরাই দিচ্ছি। তাহলে সবসময় মাথায় রাখবে, মানি সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পাবলিকের মানিটাকে দেখা হয়, গভর্নমেন্ট আর আরবিআই এর মানিকে দেখা হয় না। কারণ আমাদেরটাই কোনো না কোনো ভাবে ডিফারেন্ট ওয়েতে গিয়ে ওদের কাছে রয়েছে। তাহলে মানি সাপ্লাইয়ের মধ্যে পাবলিকের মানিটাই পড়ছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, মানি সাপ্লাইয়ের মধ্যে কিন্তু কোনো সিআরআর, এসএলআর, গভর্নমেন্ট, আরবিআই, ইন্টার ব্যাংকিং ট্রানজাকশন কিচ্ছু পড়ে না। কিচ্ছু না মানে কিচ্ছু না, কিচ্ছু পড়ে না। শুধুমাত্র পাবলিকেরটা পড়ে। এখানে সিআরআর আর এসএলআর নিয়ে আমরা পরে কথা বলবো। আমি জাস্ট এখানে এটা পড়াচ্ছি বলে এটাকে নোট ডাউন করে রেখেছি। তোমরাও এটাকে নোট ডাউন করে নিও। আচ্ছা চলো, তোমাদের একটা কোশ্চেন করি। আমার কাছে সাপোজ কিছু টাকা আছে সেভিংস অ্যাকাউন্টে, ঠিক আছে? আমি কিছু টাকা সেভিংস অ্যাকাউন্ট থেকে তুলে, সাপোজ ধরো আমার কাছে 5,000 টাকা আছে সেভিংস অ্যাকাউন্টে, আমি 5,000 টাকা থেকে সেভিংস অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা তুলে আমি এফডিতে দিয়ে দিলাম। এই যে আমি আমার টাকা ব্যাংকে যেটা রয়েছে, আবারও বলছি এটা ব্যাংকে রয়েছে, ব্যাংক থেকে তুলে 3,000 টাকা আমি যে এফডির মধ্যে দিলাম, তাহলে কি আমার মানি সাপ্লাইটা বেড়ে যাবে? মানে এফেক্টটা কি পড়বে মানি সাপ্লাইয়ের উপরে? তাহলে কি আমার মানি সাপ্লাইটা বাড়বে, মানি সাপ্লাই কমে যাবে, নাকি বলতে পারবে না মানি সাপ্লাই আদৌ বাড়লো না আদৌ কমলো, কোনো মেজারমেন্ট করা গেল না? না, কোনো কিছু এফেক্টই হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে। এটা আমাকে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি প্রত্যেকদিন কিন্তু আমি আমার কথা রাখছি, আমি আমার ব্যস্ততার মধ্যে দিয়েও সময় বার করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, তারা ভিডিওটা দেখো, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, টেলিগ্রাম চ্যানেলের লিংক হও। তবে আমরা একটা কমিউনিটি ডেভেলপ করে আরো দ্রুত এগোতে পারবো, পড়তে পারবো। আমি তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী ভিডিও বানাতে পারবো, ঠিক আছে? তো এটা তোমরা কমেন্টে জানিও আমাকে। তাহলে আমরা একদম একদম ডেফিনেশনটা দেখে নিই। ডেফিনেশন অফ মানি সাপ্লাই কি? দ্য টোটাল স্টক অফ মানি ইন সার্কুলেশন অ্যামং দ্য পাবলিক at a particular point of time is called money supply.
ঠিক আছে, এটা একদম বুকিশ ডেফিনেশন, এটা জাস্ট একবার পড়ে নিও। ঠিক আছে, এই যে আমরা এত বললাম যে মানি সাপ্লাই এখানে রাখছি ওখানে রাখছি এই ওই সেই, কিন্তু এটাকে মেজার করব কি করে, মাপবো কি করে যে কতটা সাপ্লাই হচ্ছে, কোন মানি সাপ্লাই হচ্ছে, কিভাবে হচ্ছে? তার জন্য আমাদের কিছু মানির প্রকারভেদ আছে, যেমন M1, M2, M3, M4 এক্সেট্রা। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখে নেব। মেজার যখন করব তখন ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে, ধরো আমাদের কাছে কয়েন অ্যান্ড কারেন্সি উইথ পাবলিক। প্রথম যে কয়েন অ্যান্ড কারেন্সি যেটা রয়েছে পাবলিকের কাছে, তার সাথে যখন আমরা ডিমান্ড ডিপোজিট ইন ব্যাংক, ডিমান্ড ডিপোজিট মানে আমরা সেভিংস অ্যাকাউন্টে যেটা টাকাটা জমা করি, ডিমান্ড করছি, ডিমান্ড ডিপোজিট করে জমা করছি, যখন দরকার আমরা টাকাটা তুলে নিতে পারবো। এই প্রথম যে প্রকারভেদটা রয়েছে, মানে আমাদের হাতে যে টাকাটা রয়েছে কারেন্সিটা উইথ পাবলিক, সাথে যে টাকাটা আমরা জমা করছি ডিমান্ড ডিপোজিটেড ইন ব্যাংক, মানে যে টাকা জমা পড়ছে ব্যাংকে, সেই ধরনের মানিকে বলা হয় হচ্ছে M1। এটা খুবই ন্যারো একটা মানি, এখানে নো টাইম ডিপোজিট, নো পোস্ট অফিস ডিপোজিট, কোনো রকম কোনো টাইম ডিপোজিট হচ্ছে না, কোনো রকম কোনো পোস্ট অফিস ডিপোজিট হচ্ছে না। এরপর M1 এর সাথে যখন আমরা ডিমান্ড ডিপোজিট উইথ পোস্ট অফিস করে দিই, মানে আমাদের যে কারেন্সি ইন হ্যান্ড হ্যান্ড আছে সেটা, প্লাস ডিমান্ড ডিপোজিট ইন ব্যাংক, প্লাস ডিমান্ড ডিপোজিট ইন পোস্ট অফিস, এই টোটালটা মিলে একটা যেটা হচ্ছে সেটাকে আমরা M2 বলছি। M2 ক্ষেত্রে আমরা কোনটা দেখতে পাই না, নো টাইম ডিপোজিট, কোনো টাইম ডিপোজিট হচ্ছে না। এর পরের ক্ষেত্রে কি আসছে, M1 প্লাস টাইম ডিপোজিট ইন ব্যাংক, সেটাকে বলা হচ্ছে M3। M3 মধ্যে কিন্তু কোনো পোস্ট অফিস ডিপোজিট আমরা দেখতে পাই না। এইভাবে আমরা কোন লেভেলে মানিটা সাপ্লাই হচ্ছে, কতটা সাপ্লাই হচ্ছে, কোন লেভেল অব্দি যাচ্ছে, মানে প্রথমে দেখলাম না কারেন্সি অ্যান্ড কয়েন উইথ পাবলিক, সাথে কিছু ডিমান্ড ডিপোজিট ইন ব্যাংক। তারপর কি দেখলাম, তারপর আবার দেখলাম হচ্ছে M1, মানে কারেন্সি অ্যান্ড কয়েন ইন সার্কুলেশন ইন পাবলিক অ্যান্ড ডিমান্ড ডিপোজিট, সাথে কি দেখলাম ডিমান্ড ডিপোজিট ইন পোস্ট অফিস, মানে একটা ধাপ বেড়ে গেল, সে তাই জন্য হয়ে গেল হচ্ছে M2। তারপর আবার টাইম ডিপোজিট ইন ব্যাংক, একটা ধাপ বেড়ে গেল, তাই হয়ে গেল হচ্ছে M3। এরপর কি দেখবো, কারেন্সি উইথ পাবলিক মানে এইটা, প্লাস ডিম্যান্ড অ্যান্ড টাইম ডিপোজিট উইথ ব্যাংক, ডিম্যান্ড অ্যান্ড টাইম ডিপোজিট উইথ পোস্ট অফিস, মানে সমস্তটা নিয়ে একটা হয়ে গেল, সেটাকে বলা হচ্ছে M4। এবার আমাদেরকে যদি কোশ্চেন করা হয় সব থেকে কমন ইউজড কোনটা হয় আমাদের মানি সাপ্লাইকে মেজার করার জন্য, মানি সাপ্লাইকে মেজার করার জন্য সব থেকে বেশি যেটা ইউজ হচ্ছে, মোস্ট কমনলি ইউজ অফ মেজারিং ইজ M3, যেখানে আমরা কারেন্সি উইথ পাবলিক, ডিমান্ড ডিপোজিট ইন ব্যাংক অ্যান্ড টাইম ডিপোজিট উইথ ব্যাংক, যেখানে শুধু আমরা ব্যাংকের টুকু নিচ্ছি, যেখানে আমরা পোস্ট অফিসটা নিচ্ছি না। বোঝাতে পারলাম? এই যে মানিটা সাপ্লাই হচ্ছে, এই মানি সাপ্লাইটাকে এগ্রিগেটেড মনিটারি রিসোর্স অ্যান্ড এগ্রিগেটেড মনিটারি সাপ্লাইও বলা হয়। ঠিক আছে, এটা একটু কনসেপচুয়াল, এটা জাস্ট মনে রাখবে কোনটা কি। সব থেকে ন্যারো হচ্ছে M1, আমরা ইউজ করি হচ্ছে মেজারমেন্টের ক্ষেত্রে হচ্ছে M3। এইটুকু জিনিসই পরীক্ষায় আমাদের আসতে পারে, এর বাইরে কিছু আসবে না, কিন্তু আমাদের কনসেপ্টটা বোঝার জন্য টোটাল জিনিসটা বুঝতে লাগে, সেই জন্য তোমাদেরকে আমি ডিটেলসে বললাম। চলো পরের ভিডিও দেখে নিই। এই যে এত টাকা আসছে, মানি সাপ্লাই হচ্ছে, মানি সাপ্লাই হয়ে হবেটা কি, মানি সাপ্লাই হয়ে যাবেটা কোথায়? মানি সাপ্লাই হয়ে মার্কেটে আসবে, মার্কেটে এসে কি করবে, মানির ফ্লো বাড়াবে, ফ্লো কমাবে, বিভিন্ন রকম জিনিসপত্র হবে। হঠাৎ করে প্রচুর টাকা যদি লোকের কাছে চলে আসে, তাহলে লোকে প্রচুর প্রচুর জিনিস কিনতে আরম্ভ করবে। আবার যদি টাকার ফ্লোটা কমে যায় তখন লোকে জিনিস কিনতে পারবে না। এই যে একটা মিসম্যাচ ক্রিয়েট হবে, এই মিসম্যাচটাকে ঠিক করার জন্য
একটা পলিসি নিয়ে আসা হয়েছিল, যেই পলিসিটার নাম হচ্ছে মনিটারি পলিসি। মনিটারি পলিসি কি কি করবে? মনিটারি পলিসি ইনফ্লেশনকে টার্গেট করবে। ইনফ্লেশন কেন হবে? ধরো হঠাৎ করে আমাদের কাছে প্রচুর টাকা চলে এলো, তাহলে প্রচুর টাকা চলে এলে কি হবে? আমরা প্রচুর জিনিস কিনবো। প্রচুর জিনিস কিনলে কি হবে? জিনিসের ডিমান্ড তৈরি হবে। জিনিসের ডিমান্ড তৈরি করলে কি হবে? জিনিসের দাম বাড়বে। অথবা প্রচুর টাকা আমাদের কাছে এলো না, শর্টেজ হলো, তখনও জিনিস কিনতে পারবে না, কিছু ক্লাসের কাছে টাকা থাকবে, তখনও জিনিসের দাম বাড়বে। এই যে বাজার দর ওঠা নামা, এই জিনিসটাকেই তো বলা হচ্ছে আমাদের ইনফ্লেশন। এই ইনফ্লেশনটাকে কমানোর জন্য, ইনফ্লেশনটাকে ঠিক করার জন্য এই এই পলিসিটাকে নিয়ে আসা হলো। এই পলিসিটাকে নিয়ে এসে জিনিসটাকে দেখে মেজার করে তারপরে অ্যাকশন নেওয়া হলো। ঠিক আছে? অ্যাকশনটা কারা নিচ্ছে? অ্যাকশনটা নিচ্ছে হচ্ছে মনিটারি পলিসি কমিটি। কি করে নিচ্ছে? ওভারভিউ অফ মনিটারি পলিসি। কিভাবে ওভারভিউ করে? দুটো ওয়েতে করে, আমরা পরে দেখব। একটা হচ্ছে কোয়ালিটেটিভ টুল দিয়ে ওভারভিউ করে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুল দিয়ে ওভারভিউ করে। ঠিক আছে? যাতে আমাদের সাপ্লাইটা ওঠা নামাটা বন্ধ হয়। বন্ধ না হলে কি হবে? ইনফ্লেশন হবে। ইনফ্লেশনটাকে কমানোর জন্য আমাদের বা বাড়ানোর জন্য এই জিনিসটাকে করা হয়। ঠিক আছে? চলো দেখে নিই তাহলে মনিটারি পলিসি কমিটি কি। মনিটারি পলিসি কমিটি কি? একটা বেসিক কমিটি। ঠিক আছে? প্রথমে এটাকে বলা হতো টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি। টেকনিক্যালি অ্যাডভাইস করতো কি করে কি করা হবে না হবে। তারপরে 2016-তে নাম চেঞ্জ করে করা হলো মনিটারি পলিসি কমিটি। এই কমিটির মধ্যে 6 জন মেম্বার আছে আমাদের। এটা আমাদের মোস্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কজন মেম্বার আছে পরীক্ষায় জিজ্ঞেস করতেই পারে, 2, 5, 4, 6 কজন মেম্বার আছে? 6 জন মেম্বারের মধ্যে প্রথম যে মেম্বারটার কথা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে আরবিআই গভর্নর, চেয়ারপারসন, হেড অফ দিস কমিটি। তারপরে হচ্ছে ডেপুটি গভর্নর, তারপরে হচ্ছে আরবিআই অফিসার, তারপরে এক্সটার্নাল এক্সপার্ট 3 জন অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এরা কি করে? এরা প্রত্যেক তোমার কোয়ার্টারলি দেখা করে, বছরে 4 বার দেখা করে। এরা ব্রেনস্টর্মিং করে বিভিন্ন রকম রেট ফিক্সিং করে, পলিসি রেট ফিক্স করে, যে যে ফিক্সিং এর মাধ্যমে আমাদের মানি সাপ্লাইটা কন্ট্রোল হয়। মানি সাপ্লাই কন্ট্রোল হয়ে তারপর কি হয়? ইনফ্লেশনটা কে টার্গেট করে ইনফ্লেশনটা ঠিক হয় বা ঠিক করার চেষ্টা করে। মিট এভরি কোয়ার্টার, 4 টাইমস ইন এ ইয়ার। মনিটারি পলিসি পাওয়ার থেকে পাচ্ছে এত কিছু করার জন্য? আরবিআই অ্যাক্ট 1934 দ্বারা মনিটারি পলিসিকে পাওয়ার দেওয়া হচ্ছে এই যে টার্গেট ফিক্সিং, এই যে পলিসি মেকিং, এই যে পলিসি কাট, রেট কাট, পলিসি রেট ইনফিউজ করা, এই জিনিসগুলোর জন্য আরবিআই অ্যাক্ট 1934 থেকে মনিটারি পলিসিকে পাওয়ার প্রোভাইড করা হচ্ছে। এখানে আমরা মোস্ট অফ দ্য মোস্ট অ্যাসপিরেন্ট যেটা ভুল করে থাকি, পরীক্ষা একটা অপশন থাকে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট কিন্তু কোনো মনিটারি পলিসিকে পাওয়ার প্রোভাইড করে না। মনিটারি পলিসিকে পাওয়ার প্রোভাইড করে হচ্ছে আরবিআই অ্যাক্ট 1934। ঠিক আছে? মনিটারি পলিসির রোল কি? কন্ট্রোল মানি সাপ্লাই বাই সেটিং পলিসি রেট অর রেপো রেট। ঠিক আছে? মনে রাখবে, বারবার বলছি, পলিসি রেট অথবা রেপো রেট, নাথিং এলস। আর কিচ্ছু মনে রাখতে হবে না। মনিটারি পলিসি মানি সাপ্লাইকে কন্ট্রোল করে বাই সেটিং পলিসি রেট অর রেপো রেট। কান্ট সেট সিআরআর অর এসএলআর। মনিটারি পলিসি কিন্তু সিআরআর আর এসএলআর নির্ধারিত করে না। এটা কিন্তু ভুল করবে না তোমরা। বারবার তোমাদেরকে আমি হাইলাইট করে এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই যে মনিটারি পলিসি কাজ কি করে করছে তো দেখে নিই এবার চলো। এত কিছু তো বললাম। মনিটারি পলিসি কি কন্ট্রোল করছে? মানি সাপ্লাই। কি করে কন্ট্রোল করছে? কিভাবে কন্ট্রোল হচ্ছে? ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে। ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ইনফ্লেশন
টার্গেটিং বলে একটা জিনিস হয় সেটা করছে। ইনফ্লেশন টার্গেটিং যে জিনিসটা সেটা প্রথম কোত্থেকে এসেছিল? উর্জিত প্যাটেল কমিটি রেকমেন্ড করেছিল যে ইনফ্লেশন টার্গেটিং করে তারপরে আমরা জিনিসটাকে দেখে নেবো যে আমাদের পলিসিটা রেটটাকে বাড়াতে হবে না কমাতে হবে, বা রেপো রেটটা বাড়াতে হবে না কমাতে হবে। তাহলে ইনফ্লেশন টার্গেটিং কিভাবে করা হয়? বেসড অন সিপিআই, ডাব্লিউপিআই আর জিডিপি ডিফলেটর। আশা করছি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস ইন্ডেক্স। আমাদের কনজিউমার লেভেলে যে দামটা ওঠানামা করে, আর যে হোলসেল লেভেলে যে দামটা ওঠানামা করে, আর জিডিপি ডিপ্লেটারে যে ডিফারেন্সটা পাওয়া যায়, এর ওপর নির্ধারণ করে আমরা ইনফ্লেশনকে টার্গেট করি। কিন্তু অ্যাজ পার দ্য উর্জিত প্যাটেল কমিটি রেকমেন্ডেশনে আমরা বেসড অন সিপিআইটাকে নিয়েই কাজ করি। তাহলে আমরা কনজিউমার লেভেলে সব থেকে বেশি ইনফ্লেশন যারা নিত্যদিন জীবনে জিনিসপত্র কিনছে তাদের যে দামের যে এফেক্টটা পড়ে, সেই এফেক্টটাকে মেজার করেই আমাদের জিনিসটা করা হয়। তাহলে বেসড অন দ্য সিপিআই। অ্যান্ড এটা সেট কে করে? সেট করে হচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরবিআই এর সাথে কনসাল্ট করে, কনসাল্ট উইথ দ্য আরবিআই। এর টুলস কে যেভাবে একটু আগে বললাম দুটো ভাগে ভাগ করে আছে। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুলস, একটা হচ্ছে কোয়ালিটেটিভ টুলস। কোয়ান্টিটেটিভ টুলস এর মধ্যে কি পড়ছে? রিজার্ভ রেশিও। রিজার্ভ রেশিওকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও আর এসএলআর স্ট্যান্ডার্ড লিকুইডিটি রেশিও। আর কি? রেটস, ব্যাংক রেটস, এমএসএফ মার্জিনাল স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি, এলএএফ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, ওএমও ওপেন মার্কেট অপারেশন, অপারেশন টুইস্ট, জি সোয়াপ। ঠিক আছে, বিভিন্ন রকম জিসেক অ্যাকুইজিশন প্রোগ্রাম, জিস্যাপ। ঠিক আছে, এমএসএস মার্কেট স্টেবিলাইজেশন স্কিম, এসডিএফ। এই প্রত্যেকটা টুল ইউজ করে মনিটারি পলিসি ইনফ্লেশনকে কন্ট্রোল করছে। এইগুলোকে জানতে হবে। এই প্রত্যেকটা টুল কিন্তু কোয়ান্টিটেটিভ টুল। কোয়ান্টিটেটিভ কেন? উই ক্যান মেজার বাই দ্য কোয়ান্টিটি। আমাদের পরীক্ষায় দিয়ে কিন্তু জিজ্ঞেস করতেই পারে ম্যাচ দ্য কলম বলে, কোনটা কোয়ান্টিটেটিভ কোনটা কোয়ালিটেটিভ। আমাদের কিন্তু এইটা একটু মুখস্থ রাখতে হবে। আর আমাদের এই দুটো টুলসের মধ্যে পরীক্ষায় ম্যাক্সিমাম এই টুলসটা থেকেই পরীক্ষায় কোশ্চেন করে এবং এটাই জিজ্ঞেস করে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট জানার জন্য জেনে রাখবে। আর কোয়ালিটেটিভ টুলসের মধ্যে কি পড়ে? মোরাল সুয়েশন, ডাইরেক্ট অ্যাকশন, মার্জিন রিকোয়ারমেন্ট, সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, ক্রেডিট রেশনিং মানে কোন ব্যাংকে কতটা ক্রেডিট দেবে না দেবে কিভাবে দেবে, তারপরে কনজিউমার ক্রেডিট কন্ট্রোল, ইএমআই, পিএসএল, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, এই দুটো টুলস দিয়ে মনিটারি পলিসি বিভিন্ন রকম মেজারমেন্ট নিয়ে তোমার দেখে যে কি করে ইনফ্লেশনটা কমা বাড়ানো করা যায়। তাহলে ইনফ্লেশন যে কমা বাড়ানো করবে, কতটা করবে? ইনফ্লেশন 4 ± 2 মানে অথবা 2 হতে পারে সর্বনিম্ন, সর্বোচ্চ 6 হতে পারে। দ্যাট মিনস এর মধ্যে আমাদের ইনফ্লেশনটা রাখতে হবে। যদি খুব কমে যায় তাহলে খুব খারাপ, যদি খুব বেড়ে যায় তাহলেও খুব খারাপ। তাহলে আমরা বলতে পারি আমাদের টার্গেটেড ইনফ্লেশন ফ্লেক্সিবল, কোনো ফিক্সড নয়, 4 ± 2। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রাখলাম, নয়তো বেশি লং আওয়ার্সের ভিডিও হয়ে গেলে মোনোটোনাস হবে। কালকে আমরা এই টুলসগুলো দিয়ে স্টার্ট করব। আমি আবারও বলছি ভিডিওটা প্রথম থেকে দেখো, দরকার পড়লে আগের ভিডিওগুলো দেখো। দেখে তোমরা তোমাদের সেলফ স্টাডির মধ্যে তোমাদের এই ভিডিওটাকে ইমপ্লিমেন্ট করো। ইমপ্লিমেন্ট করে তোমরা তোমাদের ইমপ্রুভমেন্টটা বজায় রাখো। আর সাথে আমার সাথে যুক্ত থাকো। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করো। আর ভিডিওটা পুরো দেখে আমার কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে। আর আমি খুব শীঘ্রই একটা এমসিকিউ সিরিজ আনতে চলেছি ইকোনমিক্সের ওপরে, তার জন্য আমার সাথে যুক্ত হয়ে থাকো বন্ধুরা। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। গুড নাইট। ভিডিওটা আপলোড হচ্ছে কালকে সন্ধে 7টা। থ্যাংক ইউ।